প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চেরাগের বইপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে চেরাগের অতিথি হিসেবে আমরা পেয়েছি কক্সবাজারের সাহিত্যের দুইজন খুবই পরিচিত জন, বিখ্যাত দুজন কবি সাহিত্যিক আমার দুই পাশে রয়েছে। মাঝখানে আমাকে মনে হচ্ছে আমি খুবই ভালো লাগছে আমার যার আগে যে আজকে দুজন এরকম হৃদ্য প্রাজ্ঞ দুজন শিক্ষক এবং কবি, নাট্যকার, কথা সাহিত্যিক আজকে আমার সাথে রয়েছে। এই জন্য আমি আমাদের সম্মানিত অতিথিদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমি আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে কক্সবাজারের স্বনামধন্য কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, আপনাদের খুবই পরিচিত জনাব মোহাম্মদ আলী চৌধুরী। আমার বাম পাশে রয়েছেন চকরিয়া তথা কক্সবাজারের অন্যতম কবি এবং একজন প্রাজ্ঞ কবি, শিক্ষক, বড়ইতলির কীর্তিমান কবি। দুজনকে আমি আমার এই অনুষ্ঠানে আজকে এসে চেরাগকে আরও বেশি আলোকময় করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আজকে চেরাগে এসে দুজন অতিথির অনুভূতি আমি জানব। আমার হাতে রয়েছে আমাদের অতিথিদের, বিশেষ করে মোহাম্মদ নিজামুদ্দিন ভাইয়ের, কবি নিজামুদ্দিনের জলরং কাব্যগ্রন্থটি। আমি এই জলরং কাব্যগ্রন্থটি পড়েছি। আমি চেষ্টা করেছি এই জল রঙের ভেতর ঢেউ মারতে, একটা ডোব সাঁতার দিতে। এই বইটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং নিজাম ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনাদের জল রঙে আপনারা অবশ্যই একটা ডু মারবেন, জল রং আপনারা পাবেন। আপনাদের হাতে হাতে পৌঁছে যাক এবং কবির জন্য এবং কাব্যগ্রন্থের জন্য শুভকামনা জানাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন আরো বেশ কয়েকটি বই। আমাদের মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের আলৌকিক উত্থাপ নামের একটি কাব্যগ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন। এই অলৌকিক উত্থাপ আপনাদের ভেতর উত্থাপ ছড়াক, উষ্ণতা ছড়াক আপনাদের হৃদয়ে হৃদয়ে, সেটা কামনা করছি। মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের ছোট ছোট দীর্ঘশ্বাস নামের একটি ছোট গল্প গ্রন্থ, ঋতুবর্ণ প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই গ্রন্থটিও। এরপরে দুটি নাট্যগ্রন্থ, কক্সবাজারে আমাদের নাটকের রচয়িতা, নাট্যকার খুব বেশি নয়। মোহাম্মদ আলী চৌধুরী আমাদের এই নতুন প্রভাত নামের একটি নাট্যগ্রন্থ উপহার দিয়ে আমাদের এই অঙ্গনকে, এই সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। আরও একটি নাট্যগ্রন্থ ইন্টারভিউ। আমি এই বইগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। এই পর্যায়ে আমি আমাদের দুজন অতিথিকে আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার হাতে আরও একটি কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি আপনারা দেখতে পাচ্ছেন। গহীনে গোধূলি রং। এটা হয়তো অল্প সময়ের মধ্যে এই বইটিও আপনারা পেতে যাচ্ছেন। তো কবির কলম কিন্তু চালু, চলছে লেখনী। আমরা আমাদের মাতা মোহরীর স্রোতের মতো আমাদের আজকের অতিথিগণ লিখতে থাকুক এবং আমাদের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করুক, এগিয়ে নিক, হৃদ্য করুক, এই কামনা করছি। এ পর্যায়ে আমি আমাদের কবি, নাট্যকার, কথাশিল্পী জনাব মোহাম্মদ আলী চৌধুরী ভাইকে ওনার আজকের চেরাগে উপস্থিত হয়ে ওনার অনুভূতিটা ব্যক্ত করার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আলী চৌধুরী ভাই।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। চেরাগ চকরিয়া তথা কক্সবাজারের একটি আলোক পত্রিকা শুরু। এই চেরাগের সাথে আমাদের লেখনীর একটা যোগসূত্র আছে। চেরাগ যেমন আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলো দেয়, তেমনি আমাদের জ্ঞানের যে মহৎ সেটাকে সুদূর প্রসারী করার জন্য আমি মনে করি চেরাগের সাথে তার এই যে জ্ঞান বিতরণ করা অথবা জ্ঞান ধরে রাখার যে উজ্জ্বল দৃষ্টান্ত, আমি চেরাগে এসে সেটা অনুভব করতে পারতেছি। যেহেতু আমার চারপাশে বইয়ের স্তূপ আছে, এখান থেকে হয়তো আমরা আরো কিছু শিখতে পারবো, আরো কিছু জানতে পারবো। এই কারণে কথাটা বললাম, কারণ মানুষের জ্ঞানের শেষ নেই। যে জ্ঞানের পরিধি ধরে আমরা যা দিতে পারি না সেগুলো আমরা আহরণ করি। আমরা চেরাগ এই প্রতিষ্ঠানকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার আমি অন্তত সেই আশ্বাসটুকু দিতে পারবো। আমি চেরাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, প্রসার কামনা করছি। এই চেরাগ কক্সবাজার নয়, সারা বাংলাদেশের একটা আলোক পত্রিকা, জ্ঞানের একটি বাতিঘর হবে, সবার কাছে পরিচিত হবে। আমি আমার সৃষ্টিকর্তার কাছে, আমার মহান প্রভুর কাছে সেই প্রার্থনা করছি। পাশাপাশি যে জিনিসটা আমি মনে করি, জ্ঞান অর্জন করতে হলে বইয়ের কাছে যেতে হয়, এবং আমরা কোনো বই না পড়ে জ্ঞান অর্জন করাটা খুবই দুরূহ। এই জন্য আমরা সবাই বইমুখী হই, জ্ঞানের পেছনে ছুটাছুটি করি, সেখান থেকে আত্মস্থ করে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে আমাদের প্রজন্মের কাছে ছড়িয়ে দিই। আসুন আমরা সবাই চেরাগের সাথে সম্পৃক্ত হই এবং চেরাগকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভূমিকাটুকু আরও প্রজ্বলিত হোক। অনেক ধন্যবাদ। আজকের চেরাগের স্বত্বাধিকারী আমার খুব প্রিয় জন, প্রিয় বন্ধু, আমার অনেকটা হৃৎপিণ্ডের কাছাকাছি কবি জামাল সাহেব। ধন্যবাদ। আর আজকের সম্মানিত অতিথি আমার অগ্রজ এবং কবি ও নাট্যকার কথাশিল্পী জনাব মোহাম্মদ আলী চৌধুরী ভাইকে। তো আজকে আমি মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, চেরাগ সকল সৃজনশীলদের প্রতিষ্ঠান, এটা সৃজনের উঠোন। সকল সৃজনশীল এটা তাদের নিজেদের একান্ত নিজেদের প্রতিষ্ঠান হিসেবে ভেবে এখানে তাদের যাবতীয় সৃজন কর্মের প্রকাশ ঘটাবেন, বিভা ছড়াবেন, এটা আশা করছি। আমি এই পর্যায়ে জলরং কাব্যগ্রন্থের কবি আমার অগ্রজ শ্রদ্ধেয় কবি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ভাইকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং ওনার আজকে এই চেরাগে এসে ওনার যে অভিব্যক্তি অনুভূতি ব্যক্ত করার জন্য আমি সবিনয় আহ্বান করছি। ধন্যবাদ দর্শক শ্রোতা। আজকে আমরা শরতের সান্ধ্যকালীন একটি সময়ে সুন্দর একটি শুভ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি চকরিয়া একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান চেরাগ নামক এই প্রতিষ্ঠানের মধ্যে। এর উদ্যোক্তা হচ্ছেন আমাদের প্রিয় ভাই কবি অধ্যাপক জামাল সাকিব সাহেব। প্রথম থেকেই চেরাগের নামটা যখন আমরা শুনে আসছিলাম, ব্যক্তিগতভাবে আমি সাকিব সাহেবের সাথে
যোগাযোগ রক্ষা করেছিলাম। সুন্দর একটি প্রতিষ্ঠান এই চকরিয়ার মধ্যে গড়ে উঠুক, সাহিত্যের চর্চা হোক, কবিতার চর্চা হোক, এখানে সাহিত্যিকদের আড্ডা হোক, এই জাতীয় একটি প্রতিষ্ঠান। আমরা একটু পেছন ফিরে গিয়ে তাকালে আমরা দেখতে পাই, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, তখন আমাদের এই পাড়াগাঁয়ে কোনো ধরনের গণলাইব্রেরিতে ছিলই না, এমনকি পাঠ্যপুস্তক বিক্রির জন্য তেমন একটা উল্লেখযোগ্য লাইব্রেরি ছিল না। আমার জানা মতে আমরা এই চকরিয়ার সদরের মধ্যে একটি লাইব্রেরির খোঁজ তখন আমরা নিয়েছিলাম, অনেক পুরনো লাইব্রেরি, সেটা ছিল আজিজিয়া লাইব্রেরি। আমাদের আজিজ স্যার সেই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আরেকটা লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল, আজাদ লাইব্রেরি। এই কথাটুকু বলছি আমি শুধুমাত্র এই কারণে যে আমাদের জ্ঞান আহরণের জন্য বইয়ের যে দরকার, সে বই পাঠের পিপাসাটা মেটানোর জন্য আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আমরা কোথাও বইপত্র খুঁজে পেতাম না। এমনকি আমি ব্যক্তিগতভাবে আমার এখনো মনে আছে, টিফিনের খরচ বাঁচিয়ে এবং ওই পুরনো খাতাপত্র শেয়ার মাহাদারে বিক্রি করে যে পয়সাটুকু অর্জন হতো, সেটুকু নিয়ে শুধু গ্রাম অঞ্চল থেকে বড়তুলি গ্রাম অঞ্চল থেকে চকরিয়ার মধ্যে এসে আজিজ স্যারকে অনুরোধ করতাম, লিস্ট লিখে দিতাম, এই বইগুলো আমার জন্য প্রয়োজন, আপনি চট্টগ্রাম শহরে গেলে এই বইগুলো নিয়ে আসবেন। কিন্তু যুগ এখন অনেক পাল্টে গেছে, অনেক আধুনিক হয়ে গেছে। এখন মুহূর্তের মধ্যে চাইলে আমরা অনেক কিছু নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা আরেকটা বিষয় স্মরণ করতে পারি, কথিত আছে ওই ইসলামের দায়ী, ইসলাম প্রচারক বদরশাহ রহমতুল্লাহ আলাই নাকি সর্বপ্রথম চট্টগ্রামে যখন আসেন, তিনি কোথাও স্থান পাচ্ছিলেন না। অনেক অনেক অনুরোধের প্রেক্ষিতে তিনি নাকি একটা সেরাগের শিকা জানানোর জন্য যতটুকু দরকার, একটা শিকা যতটুকু আলু ছড়াবে অতটুকু আলুর জন্য তিনি একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে এই চট্টগ্রামের মধ্যে তিনি এই যে আজকে আমরা চেরাগি পাহাড় বলি, এই চেরাগি পাহাড়ের মধ্যে একটি চেরাগের আলুর সমপরিমাণ জায়গা তিনি নিয়েছিলেন। আমরা দেখতে পাই সেই চেরাগের আলুর সমপরিমাণ জায়গাটুকু আজকে বৃহত্তর একটি ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে, একটি বিভাগে পরিণত হয়েছে। আমরা আশা করব চকরিয়ার মধ্যে যে একটি চেরাগ জ্বলে উঠেছে, সেই চেরাগটিও জ্ঞানের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে এবং মননশীলতার দিক দিয়ে সবার অন্তরে, কক্সবাজার তথা সারা বাংলাদেশের সাহিত্যামোদীদের মনে, সাহিত্যপ্রেমীদের কাছে এই চেরাগটি উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই চেরাগের মধ্যে এসে খুবই ভালো লাগলো। আমাদের মুরব্বী অগ্রজ প্রতিম, একজন সাহিত্যিক, গল্পকার, কবি, নাট্যকার এবং একজন অত্যন্ত সদয় বিনয়ী একজন ব্যক্তি আমরা পেয়েছি, জনাব মোহাম্মদ আলী চৌধুরী সাহেবকে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে চেরাগে এসে আমরা দুটি কথা বলার, পাঠশ্রোতাদের কাছে আমাদের মনের আকুতিটুকু পৌঁছানোর যে একটি সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা অধ্যাপক কবি জামাল সাকিব ভাইকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই চেরাগ চকরিয়া তথা কক্সবাজার এবং সারা বাংলাদেশে জ্ঞানের আলো ছড়াক, জ্ঞানের আলোর প্রতীক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার দুটি কথা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, শুভেচ্ছা সবার প্রতি। ধন্যবাদ। বড়ইতলির উর্বর মাটির কীর্তিমান পুরুষ, উর্বর মাটির সন্তান, কক্সবাজারের গর্ব জনাব মোহাম্মদ নিজামুদ্দিনকে আমাদের মাঝে পেয়ে আমরা চেরাগ কর্তৃপক্ষ খুবই গর্ব অনুভব করছে, আনন্দিত। আজকে মূলত আমার দুপাশের দুইজন মানুষই
এত সবার কাছে গ্রহণযোগ্য, সজ্জন, বিনয়ী, ভদ্র মানুষ, এবং কবি হিসেবে বলেন, মানুষ হিসেবে বলেন, আমি পার্সোনালি মাঝখানে বসে আমি নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি। আমি মনে হচ্ছে আজকে খুবই একটা সম্মানজনক জায়গায় বসেছি। আমি সম্মানিত বোধ করছি, নিজেকেও গুরুত্বপূর্ণ মনে করছি, যেহেতু এরকম দুইজন মানুষ আমার দুই পাশে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই চকরিয়া সম্পদের দিক দিয়ে খুবই সমৃদ্ধ একটি এলাকা। এখানে লবণ আছে, এখানে গাছ আছে, এখানে মাছ আছে, এখানে ফসল উৎপাদিত হয়, এই শস্য উৎপাদিত হয়। কিন্তু আমাদের যে সৃজনের জায়গা, মননের যে খরা, সেটা ওই জায়গায় আমরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। এই মনন সৃজনের যে খরা, এটা আমরা গোছাতে চাই, যারা সে জায়গায় কাজ করতে চাই। আমি আমাদের এই এলাকার সচেতন যারা মানুষ, সাহিত্যপ্রাণ মানুষ, শিল্পপ্রাণ মানুষ, প্রতিভাবান সকল মানুষকে এই চেরাগটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে এখানে তাদের ইচ্ছাটাকে এখানে প্রকাশ করার জন্য, তাদের চিন্তাটাকে এখানে এটার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে চেরাগে স্বাগত জানাচ্ছি। আমরা একটু পর আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের, নাট্যকার মোহাম্মদ আলী চৌধুরীকে একটু দেখব, খুঁজবো। ওনার দুটি নাট্যগ্রন্থ আমাদের মাঝে রয়েছে, নতুন প্রভাত এবং ইন্টারভিউ নামের। এই দুটি নাট্যগ্রন্থ ঘেঁটে উনি যে নাট্যকার, এই নাটকের দুটি বই থেকে একটু আমাদেরকে ঘ্রাণ দেবে, একটু স্বাদ দেবে, একটু আমাদের এই দুটি গ্রন্থের নাট্যকার হিসেবে ওনার ভেতরের যে ভঙ্গি প্রকাশ, সেটি আমরা চাইবো। মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের মাধ্যমে আমরা এই দুটি নাট্যগ্রন্থ থেকে কিছু ডায়লগ, কিছু সংলাপের মাধ্যমে এই দুটি গ্রন্থের একটু স্বাদ আমরা নিব দর্শকদের সাথে। প্রিয় দর্শক, আমরা উপভোগ করব মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের ইন্টারভিউ নাটকের বই এবং নাটক, এবং নতুন প্রভাত নাটকের একটু স্বাদ আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ আলী চৌধুরী ভাই। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রিয় সুধী, আমার হাতে আমার এই লেখা নতুন প্রভাত। এটা 1980 সালে আমি যখন ইউনিভার্সিটির শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে, সেই সময় আমার এই লেখা। পেছনের ইতিহাসটা একটু বলার কারণটা হচ্ছে, এই বইটার সাথে কারো না কারো অদ্ভুত একটা যোগসূত্র ছিল। তিনি না হলে এই বইটা হয়তো আমার পক্ষে ছাপানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। জীবনের প্রথম অংশে, অথবা যখন আমি তারুণ্য নির্ভর, সেই সময় আমি অসংখ্য নাটকে অভিনয় করেছি। সেখান থেকেই বলা যায় নাটক লেখার প্রেরণা। ইউনিভার্সিটির শেষ পর্যায়ে এসে আমি এই বইটা নতুন প্রভাত নাটকটি লিখে পাণ্ডুলিপি আকারে আমি অনেকটা জায়গায় আমি ফেলে রেখেছি। কিন্তু আমার সবচেয়ে কাছের যে জন, যিনি আমার সাথে সার্বক্ষণিক বন্ধুর মতো থাকতেন, এই নিবৃত সারি মানুষটি আমার এই পাণ্ডুলিপিটা খুঁজে নিয়ে তিনি যে কখন কিভাবে তার কক্সবাজার বিচিত্রা বইয়ের মধ্যে প্রথম ছাপিয়েছিলেন, সেটা আমি প্রকাশের পরে জানতে পেরেছি। এই মুহূর্তে সেরাগে বসে আমি তার কাছে বলবো, তার কাছে আমি ঋণী। এরপরে এটা আমি বড় আকারে, বই আকারে প্রকাশ করেছি 2021, যদি আমার ভুল না হয় 2022-এ আমি বইটা প্রকাশে
করেছে। তো আমি ঋণ স্বীকার করতে চাচ্ছি এই কারণে যে বিশেষ করে ইব্রাহিম মোহাম্মদ, যিনি আমার অনুজ হলেও তার কাছ থেকে আমি অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আমি অকপটে তার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। আমি চেষ্টা করব আমার নতুন প্রবাদ কবিতার বই থেকে কয়েকটা সংলাপ পড়ার জন্য বা আবৃত্তি করার জন্য। হয়তো ছোটকালে যেটা করেছিলাম সেই কণ্ঠটা এখন আর নাই, এরপরেও চেষ্টা করব আমি। এখানে শহীদ শাহানা, একদম সিম্পল দুইটা চরিত্র, একটা শহীদ বড় লোকের মেয়ে, আর শাহানা হচ্ছে ছোট পরিবারের, ভালো একটা পরিবারের, কিন্তু আর্থিক সচ্ছলতা তেমন ছিল না। দুজনের মধ্যে মধুর একটা সম্পর্ক হয়। শহীদ চলে যায় বিদেশে, শাহানা নামের সেই ওট খাওয়া মানুষটি মেয়েটি বাইরে আশ্রয়ে দিল। দুজনের মধ্যে কিন্তু মধুর একটা সম্পর্ক। যাওয়ার সময় তাদের মধ্যে প্রতিশ্রুতি হয়ে গিয়েছিল, এবং প্রতিশ্রুতি স্বরূপ একে অপরকে যতটুকু চিহ্ন দেওয়ার দরকার ততটুকু চিহ্ন হাতের মধ্যে পরিয়ে দিয়েছিল। কিন্তু কয়েক মাস বিদেশ থেকে ফিরে আসার পর দুজনের মধ্যে আবার দেখা। আমি ওখান থেকে একটু শুরু করার চেষ্টা করব। অঘটন ঘটে যাওয়ার পরে শহীদ, অর্থাৎ এই বইয়ের অনেকটা, আমি মূল চরিত্র বলবো না, পার্শ্ব চরিত্র, উনি মঞ্চে ঢুকলেন নাম ধরে, শাহানা 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 কে শাহানা, ও তুমি কি চাও এখানে, কেমন আছো? দেখতে পাচ্ছ আমি কেমন আছি। আমি বিদেশ থেকে কাল এসেছি 1 মাসের ছুটিতে। আসলে আমার বিয়েটা এত হঠাৎ হয়ে গেছে না, তোমাকে জানাবার ফুরসত পাইনি। এসব আমাকে বলে কি লাভ ক্ষতির হিসেব করে তো তোমার কাছে আসিনি শাহানা। এসেছি ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা? অদ্ভুত মানুষ তুমি, যার পা থেকে মাথার চুল পর্যন্ত আভিজাত্যের মোড়কে ভরা, যার কাছে একটি মানুষের মৃত্যুর চেয়ে নিজের মান সম্মানই বড়। তিনি এসেছেন নুন আনতে পান্তা পোড়ানো একটি পরিবারের সাধারণ মানুষের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে। জানি শাহানা, আমাকে ক্ষমা করতে কষ্ট হবে, কিন্তু তুমি ক্ষমা না করলে যে আমি মনের দিক দিয়ে কখনো শান্তি পাবো না। শুনো শহীদ, একসময় আমার একটা স্বপ্ন ছিল, একটি কুড়ে ঘরের, যেখানে থাকবে একজন সহজ সরল মানুষের দুর্নিবার ভালোবাসা, উঠোনের কোণে ডগবগিয়ে উঠা লাউয়ের ডগার সতেজতার মতো, যেখানে থাকবে সারা উঠোন ভরে জ্যোৎস্নার ধবল আলো, যেখানে বসে আমরা শুনব রূপকথার গল্প। কিন্তু আমার আশ্চর্য সুন্দর স্বপ্নের মাঝে আচমকা তুমি এসে লোভ দেখালে মায়াপুরী। রাজরানি করতে চাইলে আমাকে, আমি তোমার প্রলোভনে প্রলুব্ধ হলাম, ছিটকে পড়লাম আমার সুন্দর পৃথিবী থেকে। আমার স্বপ্নের তরি একুল উকুল দুকুল হারালো। বলতে পারো কেন এমন হলো? তোমার সব কিছুর জন্য আমিও যাই। আমি জানতাম শহীদ, আমাদের মিলন হবার নয়। আমরা রূঢ় বাস্তবকে বিসর্জন দিয়ে একটি সোনার হরিণের পেছনে ছুটছিলাম, যে হরিণ দেখা দেবে। তাছাড়া আকাশ আর মাটির সাথে কোনোদিন মিলন হতে দেখেছ? আমরাও তেমনি একে অপরকে ভালোবেসেছিলাম। সেই যাক, তোমার বেঈমানির জন্য ক্ষমা করতে না পারলেও অমঙ্গল তোমার কোনোদিন কামনা করব না। তোমাদের দুজনার দাম্পত্য জীবন মধুর হোক, এই দোয়াই করি। কিন্তু এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি বলছিলাম কি, প্লিজ শহীদ, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। ধন্যবাদ। চমৎকার একটা সংলাপ আমরা উপভোগ করলাম।
এটি নতুন প্রভাত কাব্যগ্রন্থের নাটকের সংলাপ আমরা ইতিমধ্যে শুনলাম। এখন কি আমরা এই নতুন প্রভাত থেকে আর কোনো সংলাপ শুনবো নাকি? যে নতুন প্রভাত থেকে আমরা আরো দু একটি সংলাপ শুনবো, এরপরে ইন্টারভিউতে যাব, এরপর কবিতা কবি নিজাম ভাইয়ের। আমরা আশা করব আমাদের কক্সবাজারের সকল সৃজনশীল মানুষগুলোকে আমরা চেয়ার আগে পাবো। তাদের সৃজনশীলতার যে বিভা, যে ঘ্রাণ, সেটা আমরা ছড়িয়ে দিতে পারবো। আমরা আগামীতে আমাদের কক্সবাজারের এরকম নিয়মিতভাবে সকল সৃজনশীল শিল্পী, কবি, সাহিত্যিকদের আশা করি আমরা সংলাপ, আরও দুটি সংলাপ শুনব। এখানে আমি প্রায় 17-18টির মতো চরিত্র সৃষ্টি করেছি আমার নতুন প্রভাত নাটকের মধ্যে। আমি সবগুলো চরিত্রকে একত্রিত করে একটি জায়গায় সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি, তার একদম জবনিকার মধ্যে নিয়ে এসেছি। এখানে আরও 18 চরিত্র। এই 18 চরিত্রের মধ্যে এখানে রহিম ব্যাপারী বলে একজন গ্রাম্য মোড়ল আছে। তাকে কেন্দ্র করে গ্রামের যে গরিব দুঃখী মানুষগুলো কতখানি নিষ্পেষিত হয়ে যায়, আমি তারই কিছুটা বর্ণনা দিতে যাব। আমরা জানি একজন মোড়লের পেছনে অনেক লোক থাকে যারা হয়তো অল্পতেই তুষ্ট হয়ে যায়, এবং মোড়ল অন্যায় বললে সেটাকে তারা সাদরে বাহবা দেয়। সেই জায়গায় আমি একটু আসবো। তারপরে যে কথাটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে মানুষ বয়স হয়ে গেলেও একটু মোড়ল তো তার তো একাধিক বিয়ে করতে হয়, এই ধরনের একটা প্রবণতা ছিল। এই জিনিসটা আমি একটু দেখাতে চেয়েছি। এখানে আক্কেল মিয়া নামে একজন ঘটক আছে। আক্কেল মিয়া একটা প্রস্তাব নিয়ে এসেছেন রহিম মোড়লের কাছে। অনেকটা এই ধরনের আক্কেল মিয়ার উক্তিটা আমি প্রথমে এইভাবেই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত, খামারকার পান নিয়ে আয়। আক্কেল মিয়া, কি খবর? তোমার খোঁজ খবর নিলেও পাবন যায় না, আমাদের ভুলা গেছো বুঝি? আক্কেল, কি যে খবর? আমি বললাম গিয়া 7 গ্রামের ঘটক, 2 কুড়ি 9 বছর ধরে গটখালি করতাছি, 509খানা বিয়ে করাইছি, এই লেগিয়া আমারে পাওন একটু মুশকিল। এমন সময় দ্রুত কামালের প্রবেশ। কামাল হচ্ছেন রহিম ব্যাপারী আরেক স্ত্রী ছেলে। সে কিন্তু সৎ এবং খুব নিষ্ঠাবান, দেশপ্রেমিক। গ্রামকে অর্থাৎ সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে হয় সেটার দিকে সে যথেষ্ট খেয়াল রাখেন, এবং বলা যায় মুক্তিযোদ্ধার একজন সহচর হিসাবে আমি এখানে তাকে নিয়ে আনার চেষ্টা করেছি। কামাল, রহিম ব্যাপারীর ছেলে কামাল বলতেছেন যে বাবা 500 টাকা দাও তো। টেহা 500? এত টাকা করবা কি? খুব দরকার, তাড়াতাড়ি দাও। চিন্তিত অবস্থা রহিম ভেতরে যায়। একটু পর টাকা ও সাদা কাগজ নিয়ে পূর্ণ প্রবেশ। রহিম, এই লো 500 টাকা, নিম্ন স্বরে। আর এই সাদা কাগজে তোমার একখানা সই করণ লাগে। সই? টাকা হাতে দিন। এখন তো আমার সময় নেই বাবা, আমি পরে সই দেব। কেমন? আসি। কামালের দ্রুত প্রস্তাব। রহমত, যেমন বুনুল তেমন ভাগা তেঁতুল। মনে রেখো বাছাদন, তোমার কাছ থেকে আমি দলিলে সই করা ছাড়ুম, আমারে চিনবার পারো নাই। কি রহিম মিয়া, একা একা কি বলা বলি করতেছেন? রহিম, আরে না কিচ্ছু না। আক্কেল মিয়া, তোমারে কেন ডাকছি জানো? কি এর লাগিয়া?
আমাগোর এই শূন্য ঘরটায় একখান সুন্দর মুখ আনতে চাই। আমি হলাম গিয়া 7 গ্রামের ঘটক, 2 বুড়ি 9 বছর ধরে গটকালি করতেছি, 509 খানা বিয়া পড়াইছি, চিন্তা করণের কিচ্ছু নাই। ওলা তো আপনার শিক্ষিত। আরে না না, পোলার লাগিয়া না, তোর কার লাগিয়া বুঝবার পারো নাই, বয়স আমার গরু বেশি, আর এমন কি সবে 3 কুড়ি 2। এইবার বুঝবার পারছি। আমি হলাম গিয়া 7 গ্রামের ঘটক, 2 কুড়ি 9 বছর ধরে গটকালি করতেছি, 509 খানা বিয়া পড়াইছি। আমি তো মইরা যাই নাই, এসে আছি তো আমার উপর ভরসা রাখতে পারেন। সত্য কইতেছো আপনি মিয়া, আপনার লাগিয়া এমন মাইয়া আইনা দিমু, বাড়িতে আর বাতি জ্বালানো লাগতো না। তোমার কথা শুনে মুখ আমার পুষতে ফাইটা যাইতেছে। ডাক্তার মিয়া, সুখবরটা আমি কবে শুনবার পারি? আমি হলাম গিয়া 7 গ্রামের ঘটক, 2 কুড়ি 9 বছর ধরে গটকালি করতেছি, 509 খানা বিয়া পড়াইছি। কইলাম তো আমার উপর ভরসা রাখেন। এই লো, এই দিয়া মিষ্টি খাবে, 100 টাকা প্রদান করো। ধন্যবাদ। আমরা আলী ভাইকে অভিনেতা হিসেবেও পেলাম। উনি কিন্তু সংলাপ যেভাবে ওড়াচ্ছিলেন, মনে হচ্ছিল একেবারে ওই পাক্কা ঘটকের মতো পাক্কা অভিনেতা। তো এই পর্যায়ে আমরা ব্যক্তি জীবনে উনি অভিনয় করেন। হ্যাঁ, অভিনয় করেছেন। ওনার অভিনয় যে প্রতিভাটা আমরা কিন্তু ওনার যে ভঙ্গি, প্রকাশ ভঙ্গি ওখানে পাচ্ছিলাম। এ পর্যায়ে প্রিয় আমাদের দর্শক শ্রোতা, এবার আমরা আমাদের প্রিয় ভাই কবি অধ্যাপক জনাব জামাল সাকিব ভাইয়ের কণ্ঠে আমরা কিছু আবৃত্তি শুনবো ওনার বইতে। আশা করি উনি আমাদেরকে বিদ্ধ করবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু চেয়ার আগে একেবারে স্থিত হয়েছিলাম। আসলে আমার তো ওই কাজ নেই তো খইবাজের মতো আমি এখানে বসে বসে সময় কাটাই, কিন্তু নিজাম ভাইদের তো সব সময় পাই না। আমি আমার উদ্দেশ্য যে আজকে ওনাদের থেকে আমি যা পারি আদায় করে নেব, চেয়ে নেব। আর তারপরেও ওনার উনি যেহেতু আমার মুরব্বী, ওনার নির্দেশ মনে করে আমি একটি কবিতা শোনানোর চেষ্টা করব, যদিও বা আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা, যাই হোক, ছোট্ট একটি কবিতা। ভাঙন। মাতামহুরীর তীরের মতো ভাঙছে হৃদয়, বিশ্বাস ভাঙছে, সম্পর্ক ভাঙছে, ইট পাথর জীর্ণ দালানের মতো ভাঙছে মানুষের হৃদয়। ধ্যান ভাঙছে, ভাবনা ভাঙছে, সুখ ভাঙছে, বুক ভাঙছে, নিদ্রা ভাঙছে, স্বপ্ন ভাঙছে, লাজ লজ্জা মূল্যবোধের খোলস ভাঙছে উদ্ধত মানুষ। নদী ভাঙছে, গদি ভাঙছে, বাড়ি ভাঙছে, নীতি ভাঙছে, নৈতিকতা ভাঙছে, চারদিকে ভাঙছে 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 শুধু। কলম ভাঙছে, কবিতা ভাঙছে, কবি ভাঙছে, দেশ ভাঙছে, ভাঙছে মানুষ। নিজের কাছে নিজের দূরত্বে বিচ্ছিন্ন মানুষ। ভালোবাসা ভাঙছে, হৃদয় ভাঙছে, ভাঙছে পৃথিবী। ভাঙনের নৈমিত্তিক নির্মম উৎসবে মানুষের এখন কিছুই যায় আসে না। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কবি নিজামুদ্দিন ভাইয়ের কণ্ঠে কবিতা পাঠ শুনবো। আশা করি আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। আমার তো দেখা হবেই। মোহাম্মদ নিজামুদ্দিন ভাই ওনার কিছু কবিতা, কয়েকটি কবিতা আমরা শুনবো, একটি না। উনি ওনার ইচ্ছে মতো কয়েকটি কবিতা আমাদের শোনান। উনি কষ্ট করে চট্টগ্রাম থেকে চেরাগে এসে আমাদের সময় দিচ্ছেন। চেরাগ ছোট্ট পরিসরে একটা, আমাদের চিন্তাটা অনেক বড়। তো এই বড় চিন্তায় এটাকে সার্থক করে তুলছেন আমাদের বড় মানুষগুলো, আমাদের রেসপন্স করে আমাদেরকে চেরাগের কাছে এসে চেরাগের যে শিকার, এটাকে আরো দীপ্ত করার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি কবি মোহাম্মদ নিজামুদ্দিন ভাইয়ের কাছে। ধন্যবাদ প্রিয় কবি জামাল সাকিব ভাই। ওনার কাছ থেকে আমরা সুন্দর একটি কবিতা শুনতে পেলাম, খুবই ভালো লাগলো।
সব কিছু ভাঙার একটি প্রক্রিয়া সেখানে আমরা শুনতে পেলাম। আসলে কোনো একটা জিনিস গড়তে গেলে আগে ভাঙতে হয়। আমি মনে করি আমাদের কবি ভাই এখানে নতুন কিছু গড়ার জন্যেই ভাঙার একটি বিশেষ উক্তি এখানে উপস্থাপন করছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ জলরং থেকে আরেকটি কবিতা আপনাদের শোনাবো। এবারের কবিতার শিরোনাম হচ্ছে সভ্যতার বস্ত্রহরণ। মূলত এই কবিতার মধ্যে আমি আমাদের দেশের বর্তমান সমাজের যে একটি অসঙ্গতি এবং বর্তমান সমাজের একটি ধিকৃত দিক, সেই দিকটা এখানে তুলে ধরার আমি চেষ্টা করেছি। আশা করি কবিতাটি শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। সভ্যতার বস্ত্রহরণ। তুমি তো বিধাতার গড়া আপন সৃজন, তোমার প্রজন্মের কৃষি সুজলা শ্যামল, তুমি দিনে নয়তো ধরা সুন্দর মনোহর, নমস্য প্রতিমা তুমি নয়নের কাজল। তুমি হাসো বলে ভুরের উষায় রাঙা হাসি, দীপ্তি ছড়ায় নিরবধি আনন্দে বয় ঝর্ণা। মেঘ বেয়ে নামে বৃষ্টি, দক্ষিণা হাওয়া চঞ্চল, পরম আরাধ্য রমণী তুমি বিচিত্র বর্ণা। তুমি মণি কাঞ্চন হিরে মুক্ত পান্নার আলয়, তোমাতে লয় প্রেমের ধ্বজা নরের পথ চলা। তুমি স্বাধীনতা আনো সহজ করো ধরা, মহান আশ্রয় হে জননী জায়া কন্যা অবলা। তবে কেন ইয়াসমিন অজস্র বাঁধন তনুতাকে নুসরাত, নাম অজানা হাজারো তানিয়া পথে ঘাটে হারায় সম্ভ্রম। আপনা মাংসে হরিণা বৈরি বলে ছিন্ন করে তোমার সতীচ্ছদ, অসুরে থাবা নামে তোমার পরে খুব লেখায় তোমার ইজ্জত। সভ্যতা মাতাল আজকু তোমায় সুধায় রমণী বলে, রমণের অবাক যন্ত্র বলে কি তোমারই নাম করো। তোমার এমন ব্যাকরণ কর্ণকে বিশ্লেষণ। কুটরি থেকে মাঠ ঘাট বার চলন্ত শকট, অলিগলি রাজপথ, প্রশাসনের আশ্রমে বলো কোথায় তুমি নিরাপদ। তুমি কি নিয়তির ঘেরাটুকে এডিকার জোকাসটা, তুমি কি রাধিকা কানুর লালসার লীলা। তুমি যমুনার ঘাটে যেও না বালা, ওখানেতে বসে আছি কানু হারাম জাদা। তুমি তো দ্রৌপদী নও, তুমি তো দ্রৌপদী এখন তোমার বস্ত্র হরণে তাই দুঃশাসন। চাড়াল বেশে ঘুরছে চারিধার, করছে শিকারের আয়োজন। ভণ্ড গুরুতে দেশ একাকার, দগ্ধ করে ইজ্জত তাদের, যারা কন্যা জায়া জননী তোমার আমার আপনার। মোল্লা নামের বজ্জাত সব, পুরুত নামের নচ্ছার, পিতৃ নামের পাষাণ এরা, ভ্রাতৃ নামের দুরাচার। হে রমণী কন্যা জায়া জননী, জেগে উঠো ভৈরবী, দহন করো সৃষ্ট সব উদ্যত পাখা। রক্ষা করো ইজ্জত গৌরবী। হে বিধাতা, তাদের উপর অভিশাপ, দুপায়ে জন্তু যারা ধর্ষণে মাতে, তাদের উপর অভিসম্পাত, মানবতার শত্রু এরা, ধ্বংস করো এদের ধ্বংস করো। ধন্যবাদ। আচ্ছা, একটু পরে আমরা শুনবো। এরপর যে আমরা মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের একটি বা দুইটি কবিতা শুনবো। ওনার যে প্রকাশ উন্মুখ যে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে গহিনে গোদলির রং। এই কাব্যগ্রন্থ থেকে উনি এখন আমাদের পড়ে শোনাবেন।
গহিনের গুদুলি রং, এটা আমার ষষ্ঠ বই কবিতারই, এখনো হয়েছে আগামী 25 সালে ফেব্রুয়ারিতে এটা বের করার কথা, যদি আবার হায়াত থাকে তাহলে ইনশাল্লাহ বের করব। কবিতা হচ্ছে অদৃশ্য আপদ। একটি পাখি জাগায় বলে আমিও জাগি, নীরব দেশের যাত্রা শেষে তাহার ছবি আঁকি। কোথায় তাকে কে বা জাগায়, কোন সে আপনজন, খেয়াঘাটের পাড়াপাড়ে মাঝি সে কোনজন। শিশির বেজা প্রভাত রবি পাকালির গান, দানের উপর ঢেউ খেলানো নম্র মধুর দান। রৌদ্র ছায়ার হিমেল হাওয়ায় কাশফুলেরই স্নিগ্ধ ছোঁয়ায় দোল খেয়ে যায় পূব দিগন্তে সাদা পরীর নাচন দোলায়। সূর্য ওঠে সূর্য ডুবে চিনি রাতের আঁচল ফুটে, তারার মেলা সন্ধ্যা তারা চাঁদ হাসিছে লুটে ফুটে। শুক্লা তিথির নিচুল প্রেমে সাগর বুকে জোয়ার উঠে, ক্ষিপ্ত ডানায় ঝাঁকের পাখি মিলন তিথির ইচ্ছে ছুটে। মৌরি ফুলের গন্ধ বেরোয়, আত্মহারা পথিক বিপুল, কাঠালি ছাপার গন্ধে আগুন, পটশিরা সব থাকায় বিপুল। এমন মধুর স্নিগ্ধ শোভা ভোরের রোদে শিশির টানা, শীত কাঁপানো ঝড়ো সড়ো কুয়াশা ডাকা বিশ্বটানা। এমন মধুর রোদেলা দুপুর গুম কারণে ব্যস্ত ধরা, সন্ধ্যাবেলায় ফিরে আসে গুম জড়োয়া ক্লান্ত সারা। কৌতূহলী মন যে বুঝে সব কিছুতেই পরশ থাকে, উঠছে গুড়ি নামছে গুড়ি নাঠাই বিহীন কোন রূপকার। জীবন কাটি মরণ কাটি এক নিমিষে লালনকারী, বিশ্ব তামাম খেলছে নিপুণ মহান আমার সৃষ্টিকারী। আরো কি শুনেন, খেতে মন করবে না। লবণ দেখতে গেলে একটু একটু বেশি করে খেয়ে ফেলা উচিত। আমি গহিনের গুদুলি রং, এখান থেকে আরেকটা কবিতা আমি আবৃত্তি করতে যাব। কিছু প্রেম জড়ো করো, কিছু প্রেম জড়ো করো, তৃষ্ণার্ত বাতাসে ভোরের রোদে উড়িয়ে দিও। বিক্ষিপ্ত পোড়া মনে সফেদার রঙে উড়ে উড়ে যাক উদাসী বায়ু। পাথর যুগেও হৃৎপিণ্ড ছিল মমতার খেয়াঘাট, দুকুল ছড়াতো মায়াময় জড়তায় ফরিদ বনের উথরল উল্লাস। করায় করায় অনাবাদী মনোভূমি, কৃত্রিমতার নির্মুখ চৈতালি দুপুরে বেশে বেড়ায় শ্রাবণ মেঘের পালি। বৃষ্টি নেই বুকের জমিন তৃষ্ণার্ত সাহারা, কিছু প্রেম জড়ো করো উড়িয়ে দাও দিগন্ত বেগে। বুকের তৃষ্ণার্ত সাহারায় ফুটুক খাবার জীবন গোলাপের পুষ্পমঞ্জরি। ধন্যবাদ। ধন্যবাদ আলী ভাইকে। আমরা অনুষ্ঠানের আজকের মতো শেষের দিকে। এ পর্যায়ে আমি কবি নিজামুদ্দিনের ছোট্ট একটি কবিতা কষ্ট কষ্ট সুখ একটু পরে শোনাবো। কাটে না কষ্টের প্রহর বিরহ বিচ্ছেদে, দিকি দিকি জ্বলে ওঠে দুঃখের অনল। শুধু চেয়ে থাকি স্বপ্নের আকাশে, আশার দরিয়ায় বেদনা প্রবল। রাশি রাশি দুঃখ হৃদ পাথারে বুদ বুদ হয়ে ফুটে, সহে না দখল। বেদনার ফুল জুড়ি সমুদ্র বাতাসে, সহে না প্রেমের ব্যথা বিরহ অনল। কনক চাপার সারে তুমি এক দেউদারু, সবুজের আভরণে সেজেছ অপরূপ। ভালোবাসি কখনো বলবো না তোমায়, বুঝে নিও আমার হৃদয়ের স্বরূপ। ধন্যবাদ কবি নিজামুদ্দিন ভাইকে। এ পর্যায়ে কবি ও নাট্যকার মোহাম্মদ আলী চৌধুরী ভাইয়ের পেরাবন কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। হায় বাজে হিয়ায় পেরাবনে ঝিরি ঝিরি হাওয়ায়,
উন্মুক্ত উথলা প্রাণে, খুন ছুটিতে বিকেলের আলো, ডালে ডালে পত্র পল্লবে, নিঃশ্বাসে আর বিশ্বাসে, অফুরান প্রীতির ঝোড়ো সংলাপ, এখনো সুনীল আকাশ, সবুজ ঘাস ফুল এখনো কথা বলে। আনতমুখী বনফুলে তৃষ্ণার দুপুর, বাতাসে দোলকে ডাকে ইশারায়, মেঘ কালো চুল এলিয়ে পেরাবন ঘুমায়। বেরসিক পাখিরা চেয়ে রয়, ঠোঁটে ঠোঁট মিলায়, গায়ে গায়ে লেগে শিহরণ জাগায়, অতঃপর চুনচুতে লেগে থাকে নীলাভ রং। কালো পঞ্জির এই পাতা কেবল বাজায় বিরহের এই নূপুর। আজকে প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের মতো এখানে এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমি আবারও কক্সবাজারের যারা দর্শক শ্রোতা কবি সাহিত্যিক আছেন তাদের পক্ষ থেকে, চেরাগের পক্ষ থেকে আজকের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ এবং সখ্যাত প্রখ্যাত দুজন গুণীজন আমাদের চেরাগে উপস্থিত হওয়ার জন্য ওনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে চেরাগের সাথে যারা আছেন বলে মনে করি তারা হচ্ছেন বিশেষ করে কক্সবাজার অঞ্চলের সকল কবি সাহিত্যিক, সকল সৃজনশীল মানুষ। আমি সবাইকে, এই প্রতিষ্ঠানকে সবার মনে করে এখানে উপস্থিত হয়ে নিজেদের একটা প্রতিষ্ঠান আমাদের দাঁড় করিয়ে আমাদের চিন্তা চেতনার, আমাদের রুচির, আমাদের যে মননের যে দারিদ্রতা, এটা গুছিয়ে উঠতে আমাদের সহযোগী হবেন, সহায়ক হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও এই অনুষ্ঠানে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ, এবং আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এখানে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ আলী চৌধুরী ভাই, ধন্যবাদ কবি নিজামুদ্দিন। আসসালামু আলাইকুম।